দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমাদের আলোচনার বিষয় মাধ্যম। মানুষ এখন পত্রিকাও কম পড়ছে, টেলিভিশনও কম দেখছে, সংবাদের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে পড়ছে। এখন অনেকেই ছোট ভিডিও, সংক্ষিপ্ত পোস্ট বা ভিন্নধর্মী কন্টেন্ট বেশি দেখে। দীর্ঘ বিশ্লেষণধর্মী সংবাদ পড়ার প্রবণতা কমেছে। এতে দর্শক, পাঠক, শ্রোতা হারাচ্ছে মূলধারার গণমাধ্যমগুলো। দায় আসলে কার? মূলধারার গণমাধ্যমের নাকি অন্য কোনো কারণ? আশঙ্কার বিষয় হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক সময় ভুল ও মিথ্যা খবর ছড়িয়ে পড়ায় অনেকেই তা সত্য বলে ধরে নিচ্ছে। ফলে সমাজে তৈরি হচ্ছে অস্থিরতা। এছাড়া গণমাধ্যমে প্রযুক্তির অগ্রগতি একদিকে যেমন সুযোগ তৈরি করছে, অন্যদিকে সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই ও নির্ভরযোগ্যতা নিয়ে ছুড়ে দিচ্ছে নতুন চ্যালেঞ্জ। সেই সব চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম ঠিক কতটা প্রস্তুত, এসব নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে রয়েছেন সাবির মুস্তাফা, সাবেক প্রধান বিবিসি বাংলা। থ্যাংক ইউ। সাবির ভাই, কেমন আছেন আপনি? আছি ভালোই। আচ্ছা, আমরা আলোচনা শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমি শুরুতেই বললাম যে মানুষ কিন্তু এখন টেলিভিশন কম দেখছে, পত্রিকা কম পড়ছে। মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ব্যাপক ঝুঁকে পড়েছে, এবং সেখানে কিন্তু অনেক নিউজ, অনেক তথ্য থাকে যেগুলো অনেক সময় ভুল তথ্য থাকে, এবং সেগুলো মানুষ নিচ্ছে। ফলে মূলধারার যে সংবাদ মাধ্যম, রেডিও হারাচ্ছে শ্রোতা, টেলিভিশন হারাচ্ছে দর্শক, এবং পত্রিকা হারাচ্ছে পাঠক। ফলে দায়টা আসলে কার? মূলধারা গণমাধ্যমে না অন্য কোনো কারণ? এখানে আবার প্রযুক্তির একটা ছোঁয়ার ব্যাপার আছে। হ্যাঁ, এটা আমার মনে হয় সব কিছু হচ্ছে টেকনোলজি ড্রিভেন। প্রযুক্তি এখানে একটা বিরাট ভূমিকা পালন করেছে। এবং আপনি দেখেন, ইন্টারনেট প্রচলিত হওয়ার পর সেখানে যখন সামাজিক মাধ্যম আসলো, বিশেষ করে ফেসবুক আসলো, তারপরে ইউটিউব, তখন কিন্তু এটা মানুষের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিল। শুধু যারা ব্যবহার করে তাদের জন্য না, যারা সাংবাদিকতা কখনো করেননি, কিন্তু এই প্ল্যাটফর্মগুলো তাদেরকে সবাইকে সাংবাদিক হওয়ার একটা সুযোগ করে দেয়। আচ্ছা, হ্যাঁ। কিন্তু একটা মূলধারার নিউজ পেপার বলুন বা রেডিও বলুন বা টিভি বলুন, একজন সাংবাদিক কিছু ব্রডকাস্ট বা প্রকাশ করার আগে এটা 2-3 হাত দিয়ে যায়। এটা একটা গেট কিপিং থাকে, এখানে একটা এডিটোরিয়াল স্ক্রুটিনি হয় যে তথ্যটা ঠিক কিনা এবং এটা কি ব্যালেন্স কিনা, যারা মানে যাচাই বাছাই করার জন্য একটা টিম থাকে। জি। কিন্তু যখন আপনি জার্নালিজমটা হয়ে যায় সিটিজেন জার্নালিজম, সেটা যেমন একটা ভালো দিক আছে যে সবার একটা কণ্ঠ পাওয়া গেল, হ্যাঁ, সবাই একটা নিজের কথা বলতে পারছে। কিন্তু ঠিক সেইভাবে যে ইচ্ছা যেভাবে ইন্টারপ্রেট করে, এবং আপনি যেটা বলছেন যে ভুল কার্ড দিতে পারে, একটা মানে কোড দিয়ে দিল যেটা আসলে সঠিক না, কিন্তু লোকে মনে করছে যে এটা সঠিক কারণ আমি এটা ফেসবুকে দেখলাম। এবং আমার একবার মনে আছে, বেশ কয়েক বছর আগে বিবিসি বাংলার একজন ফেসবুক ব্যবহারকারী, সে বলছে যে আমরা বিবিসি বাংলার আর কোনো প্রয়োজন নেই আমাদের, কারণ আমাদের ফেসবুক আছে। আমি ভাবলাম যে ফেসবুকে আপনি কি কন্টেন্ট পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন? এই ফেসবুক, বিবিসি বাংলায় তো দিচ্ছে আপনাকে কন্টেন্ট ফেসবুকে। কিন্তু পরে দেখা গেল যে না, সে কিন্তু শুধু বিবিসি বাংলার কন্টেন্টের কথা বলছে না, সে বলছে এনি কন্টেন্ট সে এটা মানে কনজিউম করছে। সে জানে না যে কার কন্টেন্ট সে কনজিউম করছে, সে জাস্ট দেখছে ফেসবুক। কিন্তু ফেসবুকে তো নিজস্ব কোনো কন্টেন্ট নেই, এটা তো অন্য লোকজন পোস্ট করছে ফেসবুকে, রাইট? কিন্তু যে ব্যবহারকারী, তার কাছে কিন্তু সব আমি এটা ফেসবুকে পাচ্ছি অথবা আমি ইউটিউবে পাচ্ছি। তারা মনে করছে এটা ইউটিউবে ফেসবুক দিচ্ছে, মানে সে মনে করছে আমি এটা ফেসবুকের কন্টেন্ট। সো ওই দিক থেকে সবার কাছে মনে হচ্ছে যে আমি যেটাই ফেসবুকে পাচ্ছি সেটা আমি বিশ্বাস করব কি বিশ্বাস করব না, সেটা তখন তার নিজের উপর নির্ভর করছে। সে যদি কন্টেন্টটা মনে করে যে তার মানে চিন্তা ভাবনার সাথে মিলে যাচ্ছে, তাহলে সে বিশ্বাস করছে। আর চিন্তা ভাবনার সাথে না মিললে সে মনে করছে এটা ভুয়া। কাজেই সে কিন্তু ইনস্ট্যান্টলি তার জাজমেন্ট দিয়ে দিচ্ছে ওখানে। কাজে এটা একটা খিচুড়ি মানে পাকিয়ে গেছে এই ডিজিটাল মানে স্ফিয়ারে। এবং এখানে আপনি দেখেন যে মূলধারার যে গণমাধ্যম, সংবাদপত্র, টিভি, তারা কিন্তু বেশ কিছুদিন আগে বুঝে গেছে যে সোশ্যাল মিডিয়াকে তার নিজের না করলে তাদের আর অস্তিত্ব থাকবে না। সেজন্য সব মিডিয়াকে এখন তাদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক এবং ইউটিউবে বিশেষ করে একটা শক্ত উপস্থিতি তাদের দরকার। সবারই একটা ডিজিটাল প্ল্যান দরকার। ইনফ্যাক্ট মানে মূলধারার মিডিয়াকে ডিজিটালি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে। মূলধারা থেকে মানে তারা মূলধারার সাংবাদিকতা করছে, কিন্তু তাদের ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক। কাজে সবারই একটা ডিজিটাল প্ল্যান দরকার, ডিজিটাল স্ট্র্যাটেজি দরকার। আদারওয়াইজ কিন্তু তারা এই মার্কেটে টিকতে পারবে না। পত্রিকাগুলো এখন এই দিকে যাচ্ছে, কিন্তু সব পত্রিকারই কিন্তু এখন ডিজিটাল একটা বড় টিম আছে। কিন্তু মানে
আমি জানতে চাইছিলাম, ধরেন যে মূলধারার গণমাধ্যম কি তার যে দায় দায়িত্ব, তার যে নিউজ দেওয়া, খবর দেওয়া, সেই জায়গাটা কি কোনো কমতি আছে কিনা, কোনো গাফিলতি আছে কিনা, কোনো বস্তুনিষ্ঠতার অভাব আছে কিনা, যেই সুযোগটায় ফেসবুক এত জনপ্রিয় হয়ে যাচ্ছে, মানুষ কেন ওদিকেই বেশি যাচ্ছে, মূলধারাকে কেন অ্যাভয়েড করছে? আমার মনে হয় এটা মূলধারার গাফিলতি না, কারণ মূলধারার সাংবাদিকতার একটা মানে ভিত্তি হচ্ছে যে সে এক বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করবে এবং যখন বিশ্লেষণ করবে সেটা এভিডেন্সের ভিত্তিতে, মানে প্রমাণের ভিত্তিতে, মন গড়া কথার ভিত্তিতে না। এবং যদি কোনো মানে কন্টেনশিয়াস ইস্যু হয় যেটা নিয়ে বিতর্ক আছে, সেখানে সব দিক সে প্রতিফলিত করবে তার কন্টেন্টে। এটাই হচ্ছে মূলধারার মানে গণমাধ্যমের একটা ভিত্তি, এবং সেই কারণেই মানুষ মূলধারার গণমাধ্যমে যে তথ্য আসে সেটা বিশ্বাস করত, এখনও করে বলে আমার বিশ্বাস। কিন্তু সামাজিক মাধ্যম যেটা করেছে সেটা খুব পার্টিজান, খুব মানে পক্ষপাত দুষ্ট এবং মানে একেবারে একতরফা কমেন্টারির একটা জায়গা সৃষ্টি করে দিয়েছে, যার ফলে দেখেন আপনার মানে যার ফলে অনেকে যারা ওই ধরনের কথাবার্তা শুনতে পছন্দ করেন তারা ওইগুলোই বিশ্বাস করছেন। যারা ওই ধরনের কথাবার্তা শুনতে চান যে আমার বিশ্বাস হচ্ছে এটা, আমার নীতি হচ্ছে এটা, আমি চাই কোন বক্তা এইসব দিচ্ছে, সো আমি সেখানেই ঝুঁকে পড়ব। কাজেই এটা একটা অন্য ধরনের জগৎ সৃষ্টি করেছে, যেখানে মানুষ কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ বা সত্য খুঁজছে না। ওটার জন্য আপনার মূলধারার বিকল্প এখনো তৈরি হয়নি। দিন শেষে ওখানে আসতে হবে আপনাকে, হ্যাঁ, যদি মূলধারায় আপনি বস্তুনিষ্ঠ খবর পেতে চান। আমি ধরুন মানে আমি খুব টুইটার ব্যবহার করি, যেটার নাম এখন এক্স, এবং সেখানে আমি জানি যে আমি যেই মানে 10টা পোস্ট বা 100টা পোস্ট পড়ছি সেগুলোকে আমার বিশ্বাস করলে চলবে না, আমাকে যাচাই করতে হলে সেই বিবিসি বা রয়টার্স বা হ্যাঁ ওখানে গিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। আর টুইটারে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মতামত, কে কোন মতামত দিচ্ছে সেটা আমি ফলো করি। কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ মধ্যপন্থী, এবং আমি জানি যে কোন পন্থী লোকেরা কি বলছে কোন বিষয়ে। কিন্তু তারা যখন কোনো তথ্য দেয় সেটাকে আমার যাচাই করতেই হবে বিবিসি বা অন্য কোনো প্রতিষ্ঠিত মূলধারার মিডিয়ার মানে সাথে, আদারওয়াইজ ওইটা মানে বিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না। আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরুন আপনারা যারা সাংবাদিকতা করেছেন বা আগে করেছেন, আপনার বাবা সাংবাদিকতা করেছেন, কেজি মুস্তফা উনি, ওনাকে আমরা সবাই চিনি, বা ওই সময়ের কন্টেম্পোরারি যারা জার্নালিজম করেছেন, এখন যারা করছেন, ওই সময় একটা গুণগত মান ছিল, এখনও একটা গুণগত মান আছে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আপনাদের সময়ে এখনকার যেটা হচ্ছে? যে আমি কাউকে কোন জায়গাটায় আপনি কাউকে মানে খাটো করে কিছু বলতে চাই না, কিন্তু আমি যেটা দেখি যে আমার বাবার এবং তার সমসাময়িক যারা, তারা সাংবাদিকতা শুরু করেছিলেন বোধহয় 40 দশকের শেষে, 50 দশকের শুরুতে, এবং 50-এর দশক তখন পূর্ব পাকিস্তান ছিল, 60-এর দশক, তখন সাংবাদিকদের যেই একটা ওজন ছিল সমাজে, মধ্যবিত্ত সমাজে, কারণ তখন তো শিক্ষার হার অত উঁচু ছিল না, কাজেই সংবাদপত্রের পাঠক অত বেশি ছিল না। কিন্তু যারা পাঠক ছিলেন এবং যারা আর কি সমাজের ডিসিশন মেকার, রাজনীতিক বলেন, সরকারি আমলা বলেন, তারা কিন্তু একটা গুরুত্ব দিত সংবাদপত্রে কী লেখা হচ্ছে। সংবাদপত্রের সংখ্যাও ছিল সীমিত, খুব বেশি সংবাদপত্র ছিল না, কিন্তু ওই সংবাদপত্রে কী ছাপা হলো, কে কী বললো, ওইখানে সম্পাদকীয় কী লেখা হলো, সেগুলো কিন্তু একটা গুরুত্ব ছিল, একটা ওজন ছিল। সবাই কিন্তু ওটা পড়তেন এবং তারা নোট নিতেন যে এই পত্রিকা এই যুক্তি দিয়ে এইটা করছে। এবং তখনকার সাংবাদিকদের বেতন খুব বেশি ছিল না, তাদের গাড়ি বাড়ি ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা কি বলবো একটা স্পৃহা ছিল তারা, এবং অনেকেই কিন্তু মানে এমন না যে তারা নিরপেক্ষ, তাদের সবারই একটা রাজনৈতিক মতাদর্শ ছিল, কিন্তু তারা দলকানা ছিল না। তাদের সাংবাদিকতায় কিন্তু কোনো দলের নীতি বা দলের লাইন প্রতিফলিত হয় না, কিন্তু এদের সবারই একটা আদর্শ ছিল, রাজনৈতিক আদর্শ এবং মূল্যবোধ ছিল, রাজনৈতিক মূল্যবোধ, কিন্তু সেটা তাদের কাজে প্রতিফলিত হতো না। তারা কিন্তু মানে সংবাদ করতেন মানে যাতে মানুষ তাদের উপর আস্থা রাখতে পারে, সেই একটা প্রয়াস ছিল। এবং তারা তখনকার সময় যারা সাংবাদিকতা করতেন তাদের মানে গুণগত মান খুবই স্ট্রং ছিল। আপনি দেখবেন যে নাম যখন শুনবেন জহিরুদ্দিন আহমেদ, তারপরে আবুল মনসুর আহমেদ, হ্যাঁ, তারপরে আব্দুস সালাম ছিলেন পাকিস্তান অবজারভারের সম্পাদক,
সো তারপরে মানিক মিয়া ইত্তেফাকের প্রোপ্রাইটার এবং সম্পাদক। তো এই সমমানের, মানে আমি আব্বার কথা বাদ দিলাম, আব্বা ছিলেন পরের দিকে বেশি সাংবাদিক ইউনিয়ন নেতা। তিনি ইস্ট পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের প্রেসিডেন্ট ছিলেন এবং 1970 এবং 71 সালে তিনি অল পাকিস্তান ফেডারেল ইউনিয়নের সভাপতি ছিলেন। 72-এ তিনি বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের আহ্বায়ক ছিলেন। কাজেই তার ইউনিয়ন অ্যাক্টিভিটিটা আরও স্ট্রং ছিল। তিনি মানে যত না খাতা কলমে সাংবাদিকতা করেছেন, সেটা করেছেন আরও আগের দিকে 50-এর দশকে দৈনিক সংবাদে এবং পাকিস্তান অবজারভারে। তো এদের আপনি যখন ওই আমলের সাংবাদিকদের নাম দেখেন এবং তাদের যে কর্ম মানে আউটপুট দেখেন, আর বর্তমান আমলের যে সাংবাদিক এতক্ষণ আপনি যেগুলো বললেন, ওজন বা দলকানা বা নিরপেক্ষ বা এইগুলো এখন মানে এটার সাথে নিশ্চয়ই আপনি এখন কম্পেয়ার না, এটা নষ্ট হয়ে এখন কি ওজন কমে গেল কিনা? এটা নষ্ট হয়ে গেল মানে আমার মতে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দুটো কারণে। একটা কারণ হচ্ছে 1992 সালে যখন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন দুভাগ হয়ে যায়, এবং তারা দুভাগ হয়ে যায় একেবারে পরিষ্কার দলীয় লাইনে। এক ভাগে চলে যায় হচ্ছে যারা আওয়ামী সমর্থক, আরেক ভাগে চলে যায় যারা বিএনপি এবং জামাত সমর্থক, এবং তাদের কিছু বামপন্থী যারা চীনপন্থী বামপন্থী তারা যায় বিএনপিদের সাথে, আর যারা মস্কোপন্থী বামপন্থী তারা যায় আওয়ামী লীগের সাথে। এই বিভাজনটা সাংবাদিকতায় সাংবাদিকদের জন্য আমার মনে হয় একটা বড় ক্ষতি করে দিয়েছে। কারণ তখন সাংবাদিক ইউনিয়ন আর সাংবাদিকদের স্বার্থ দেখার প্রতিষ্ঠান থাকার চেয়ে মানে দলীয় স্বার্থ দেখার প্রতিষ্ঠানে পরিণত হয়। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার যখন 91 সালে যখন আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, তখন আমাদের সবার মনে হয়েছিল যে একটা স্বাধীন মুক্ত দেশ পাওয়া গেছে। যে অনেকেই তখন সংবাদপত্র বের করতে চায়, সবাই তো সংবাদপত্র বের করতে পারে না, কিছু কিছু বের হয়েছে যেগুলার একটা প্রয়োজন ছিল, যেমন আজকের কাগজ আমার মতে ওই ধরনের একটা কাগজের খুব প্রয়োজন ছিল ওই সময়। তারপরে প্রথম আলো আসলো, ভোরের কাগজ আসলো, এদের একটা প্রয়োজন ছিল, কারণ এরা একটা মানে মূল্যবোধ একটা মতাদর্শ নিয়ে আসলো সংবাদপত্র জগতে, যেটা আগে ছিল না। কিন্তু তারপরে যখন আপনার দেখেন টেলিভিশনের জগৎ যখন শুরু হলো, টেলিভিশন যখন প্রাইভেটাইজেশন শুরু হলো এবং এটা প্রলিফারেট করলো ডজন টেলিভিশন, বিশেষ করে যখন আওয়ামী লীগের 2009 থেকে 24 সালে প্রচুর টেলিভিশন লাইসেন্স দেওয়া হলো। যখন একটা জিনিসের ইনফ্লেশন হয় তার ভ্যালু কমে যায়, এটা সর্বদা সত্য। আপনার মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, যখন একটা মুদ্রার মানে স্ফীতি হয় তখন ওটার মূল্য কমে যায়, কমে যায়। সেম উইথ এভরিথিং এলস। এবং আমার মনে হয় যে বাংলাদেশে এত বেশি টেলিভিশন চ্যানেল, এত বেশি সরকার চেঞ্জ হলে নতুন টেলিভিশন আসে, হ্যাঁ এবারও আসবে, হয়তো অলরেডি ইন্টারিম গভর্নমেন্টের সময় নতুন টেলিভিশন এসেছে এবং এখন নিশ্চয়ই অনেক লাইসেন্স কিউতে আছে। সো এখানে মানে তাদের ওজন, তাদের ইম্প্যাক্ট কমতে বাধ্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগে যেরকম বাংলাদেশ ইভেন 60-এর দশকে পাকিস্তান অবজারভার বলুন বা ইত্তেফাক বলুন, সেখানে একটা রিপোর্টের যেই ইম্প্যাক্ট থাকতো, আজকে হ্যাঁ আপনি বলতে পারেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো এই দুইটা এখনও শক্তিশালী পর্যায়ে আছে। তাদের রিপোর্টিং, তাদের এডিটোরিয়ালে একটা মানে ইম্প্যাক্ট না হলেও লোকে এটা মানে আস্থা রাখে যে এই দুটো পত্রিকার উপর। কিন্তু পত্রিকা তো অসংখ্য, অন্যদের কি ইম্প্যাক্ট আছে, অন্যরা কি করছে, অন্যদের ভ্যালু কি, সো সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন। সেম উইথ টেলিভিশন, একটা টেলিভিশন নাই যার একটা রিপোর্টিং কিছু বদলে দিয়েছে বাংলাদেশে। আমি জানি না, আপনি টেলিভিশনে কাজ করেন, আপনি হয়তো বলবেন যে না আমাদের এই রিপোর্ট এই করেছে, কিন্তু আমি দেখি আমার চোখে পড়ছে না। কিছু ইনভেস্টিগেশন হয়, কিছু স্টোরি হয় যেগুলোর প্রভাব পড়ে, কিন্তু আপনি যেভাবে বলছেন তখনকার সময় ইত্তেফাক বা ওই সময় পাকিস্তান অবজারভার যেভাবে ছাপা হতো এবং ওটাকে কেন্দ্র করে রাষ্ট্র হয়তো কোনো ব্যবস্থা নিত দ্রুত বা কোনো চেঞ্জ আসতো, সেরকম না হলেও কিন্তু কিছু যে হয় না তা না। জি, ইনভেস্টিগেশন আমি দেখেছি কিছু, কিন্তু যেটা আসল কাজ মিডিয়ার, ক্রাইম নিয়ে একটু বেশি হয় ইনভেস্টিগেশন। হ্যাঁ, ক্রাইম একটু সহজ, কারণ আপনি ক্ষুদ্র ক্রিমিনালকে ধরছেন, কিন্তু হ্যাঁ অমুককে ঘুষ খাচ্ছে, তমুকে একটু 2 নম্বরই করছে, তমুক রেস্টুরেন্টে ভেজাল খাওয়ার, এগুলো হচ্ছে মানে গরিব মানুষের ক্রিমিনাল। বাংলাদেশে ডাকাতি হচ্ছে উচ্চ পর্যায়ে, ব্যাংক ডাকাতি হচ্ছে হাজার হাজার কোটি টাকার, সেগুলো কিন্তু আপনি রিভিল করতে পারছেন না সেগুলো। আর একটা জিনিস হচ্ছে যে ইংরেজিতে যেটাকে বলে যে হোল্ডিং পাওয়ার টু অ্যাকাউন্ট, মানে যাদের হাতে ক্ষমতাসীনদের আপনি জবাবদিহিতার আওতায় আনবেন,
এইটা কতটুকু করতে পারছে? আপনি দেখেন ইন্টারিম পিরিয়ড, এই মোহাম্মদ ইউনূসের 18 মাস, জি, আমি অনেক শুনেছি যে এরকম স্বাধীনতা বাংলাদেশের মিডিয়া কখনো ভোগ করেনি, কিন্তু আসলে কি তাই? কতটা জবাবদিহিতা করতে হয়েছে ইউনূস সরকারকে? সংসদ ছিল না, ছিল শুধু মিডিয়া, কিন্তু মিডিয়া কি পেরেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে, নাকি তাদের মানে ক্ষোভের শিকার হয়েছে এই মানে মাঝে মধ্যে, এবং কিছু করলেই আপনি আওয়ামী দোসর, ফ্যাসিস্ট দোসর হয়ে একটু ভয়ের মধ্যে থেকেছেন? আমি জানি না, অনেকে বলেছে, অনেক মানে সম্পাদক তারা আমাকে বলেছে যখন আমি লেখালেখি শুরু করলাম যে আমাদের কিন্তু কিছু প্যারামিটার আছে, আমাদের কিন্তু ভেবেচিন্তে প্রকাশ করতে হবে। সো হাসিনার আমলকে অ্যাটাক করা খুব সহজ, কারণ তার পতন হয়ে গেছে, সে হচ্ছে পতিত শক্তি। কিন্তু বর্তমানে যারা ক্ষমতাসীন তাদের অ্যাটাক যদি না করতে পারেন তাহলে আপনি স্বাধীন না। এবং আমার মনে হয় না যে বাংলাদেশে এখনও মিডিয়া কালচার গড়ে উঠেছে যেখানে সব মিডিয়া মনে করে যে সে ক্ষমতাসীনদের জবাবদিহিতার আওতায় আনার জন্য যা করার সেটা করতে পারছে বা সেটা করতে চায় সে। কারণ আমি জানি এটা ভয় না জাস্ট একটা সাংস্কৃতিক ব্যাপার হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে না। কাজেই এই 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 মানে একদিকে সাংবাদিকদের মধ্যে অনৈক্য, আরেকদিকে মানে টেলিভিশন, নিউজ পেপার, আর এখন তো আসছে ডিজিটাল যুগ, সেটা তো আরেকটা দিগন্ত খুলে দিয়েছে এবং আরেকটা বাজার সৃষ্টি করেছে এবং আরেকটা সম্পাদকীয় কি বলবো খিচুড়ি সৃষ্টি করেছে। কারণ এখানে যেরকম আপনার এই এখন টিভির কন্টেন্ট যাবে ইউটিউবে এবং ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, কিন্তু সেই কন্টেন্ট আমরা জানি যে একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে গেছে, একটা গেট কিপিংয়ের মধ্যে দিয়ে গেছে অবশ্যই। কিন্তু আবার ওখানে অনেক ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সার তাদের কন্টেন্ট দিবে, যেটা শুধু তার মন গড়া কন্টেন্ট, কিন্তু তার দেখা যাবে যে তার ফলোয়ার লাখ লাখ, বেশি লাখ লাখ। সেই জায়গাটা তো দেখলাম দর্শক এত চেঞ্জ হয়ে গেল কেন? ওই আপনি সেটা শুরুতেই বললেন যে এতটা কেন, মানে এটা আমি বস্তুনিষ্ঠ খবর দিচ্ছি, আমার খবরের চেয়ে যেটা রগরগে, যেটা একদম মিথ্যা আছে ওর মধ্যে বোঝাই যাচ্ছে এখানে আপনার অবজেক্টিভিটি নেই বললেই চলে, সেই খবরগুলোই মানুষ কেন যেন একটু বেশি দেখে, বেশি শোনে। আপনার মনে আছে এক সময় বাংলাদেশে এটা একটা প্রচলিত জিনিস ছিল যে বিবিসির যখন রেডিও অনুষ্ঠান ছিল, বিবিসি রেডিও শোনার জন্য চায়ের দোকানে লোকজন শুনতো, আমি নিজেও ভিড় করেছি। কেন করতো? কারণ তারা জানতো যে বিবিসি যে খবর দিচ্ছে সেটার উপর তারা আস্থা রাখতে পারে, 100% আস্থা রাখতো মানুষ। তো এখন এই লোকগুলো কেন ইউটিউব বা ফেসবুকে এমন সব কন্টেন্ট কনজিউম করছে যেগুলা নিয়ে অনেক প্রশ্ন আছে? সে হয়তো ওটা এনজয় করছে কারণ ওটা তার বিশ্বাসের সাথে মিলে যাচ্ছে, সেটা আপনি বলেছেন। তো ওইটা আমার মনে হয় যে এই টেকনোলজি এবং এই যে ট্রান্সফরমেশন, ইন্টারনেট, এটা এমন একটা জগৎ সৃষ্টি করেছে যে মানুষ মনে করছে যে আরে আমি তো অনেক কিছু পাবো এখান থেকে। আগে তো আমি জাস্ট বিবিসি শুনতাম, না হলে প্রথম আলো পড়তাম বা ইত্তেফাক পড়তাম, হ্যাঁ আমাকে বিশ্বাস করতে হচ্ছে ওখানে যা লেখা আছে খবর। কিন্তু এখন শুধু খবর চাচ্ছে না, সে এখন তো মানুষ মোবাইল হাতে স্ক্রলিং করতেছে আর নিউজ। হ্যাঁ, তার মানে সে এখন শুধু খবর চাচ্ছে না, সে চাচ্ছে তার যে বিশ্বাস, তার যে চিন্তাধারা, সেটা ভ্যালিডেট করবে কেউ। হ্যাঁ, এবং যে ভ্যালিডেট করছে আমি তার ফলোয়ার হয়ে যাচ্ছি এবং তাকে তার সাইটে যাচ্ছি, কমেন্ট পড়তেছে, কি রিঅ্যাকশনটা খুব দ্রুত জানা যাচ্ছে। একটা বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবে। দর্শক, আবারও আমাদের অনুষ্ঠানে আমরা ফিল্ম, আমরা কথা বলছিলাম আমাদের আলোচনার বিষয় মাধ্যম। স্টুডিওতে রয়েছেন সাবির মুস্তাফা। সাবির মুস্তাফা, আপনি এর আগে বললেন, ধরেন সাংবাদিকদের যে নিরাপত্তার একটা বিষয় আছে, সাংবাদিকদের উপর হামলা মামলা হলে আমরা নিজেরাই দেখি যে সেগুলোর ইনভেস্টিগেশন বা দু একটা মামলা হলেও সেগুলোর শেষ পর্যন্ত ফলাফল পাওয়া যায় না, বিচার হয় না ধরতে গেলে আর কি, মানে এরকম কিছু যে হয় না তা না। তারপর আমরা দেখলাম যে আপনাদের পত্রিকা অফিসে হামলা ভাঙচুর, আপনি বারবার ডেইলি স্টার, প্রথম আলোর কথা বলছিলেন। আমরা সবসময় পত্রিকা বলতে প্রথম আলো, ডেইলি স্টার বা সমকাল বুঝি আর কি, নিউজ, কিন্তু সেই পত্রিকা অফিসে কিন্তু চোখের সামনে একদম হামলা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, ভিতরে সাংবাদিকরা ছিলেন। এই বিচারগুলো হয় না কেন? মানে এটা আমার মনে হয় কি যে 2024 সালের 5ই অগস্টের পর যে একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল,
সেটা অনেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে এটা একটা অভ্যুত্থানের পর এরকম একটু হয়, বিশেষ করে যেখানে পুলিশ মাঠ ছেড়ে চলে গেছে, কোনো নিয়ন্ত্রণ নেই এবং আর্মির সেই কারণ লোকবল নেই সারা দেশে নিরাপত্তা দেওয়ার। কিন্তু তারপর যখন একটা সরকার প্রতিষ্ঠিত হলো তখন তো এক্সপেকটেশনটা চেঞ্জ হয় যে এখন একটা শৃঙ্খলা সেটা আসবে। 4-5 দিন হয়তো সরকার ছিল না, তারপর তো সরকার হ্যাঁ 5 থেকে 8 তারিখ পর্যন্ত হ্যাঁ, সরকার ছিল ছিল। 8 তারিখ তারা শপথ নিয়ে 9 তারিখ থেকে তারা জি, কাজ কাজ শুরু শুরু করলো। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এই যে মব ভায়োলেন্স সেটা কমেনি, বরং বাড়তে থাকলো। এবং আমরা দেখলাম যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে যখন ঢাকার ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটাকে দ্বিতীয় দফা ভাঙা হলো, তখন কিন্তু মানে এটা ঘোষণা দিয়ে ভাঙা হলো, তার আগের রাতে ফেসবুকে ঘোষণা দিয়ে এটা ভাঙা হলো, বুলডোজার এক্সকেভেটর নিয়ে এসে এটা ভাঙা হলো। কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনীর দিকে কোনো হস্তক্ষেপ ছিল না, সরকার থেকে কোনো নিন্দা ছিল না। এটা একটা সিগন্যাল দিয়ে দেয় সমাজে যে এগুলা হচ্ছে জায়েজ, এগুলো চলে, ভাঙচুর। তো যারা সংবাদপত্র আক্রমণ করতে চায়, বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি কুদৃষ্টি ছিল একটা উগ্র ধর্মীয় গোষ্ঠীর অনেক দিন ধরে। এটা এই 2024 বা 25-এর ব্যাপার না, অনেক দিন ধরেই তারা আগে থেকেই তারা এই দুইটা পত্রিকার বিরুদ্ধে মানে লেখালেখি করতো, ফেসবুকে কমেন্টারি করতো এবং সুযোগ পেলেই তারা কি করবে এই দুইটা পত্রিকা তারা বলে দিত। এটা কিন্তু কোনো গোপন জিনিস ছিল না। কাজেই এখন ডিসেম্বর মাসে আপনার ওই ওসমান হাদির মৃত্যুকে উপলক্ষ করে সেই গোষ্ঠী তাদের কাজটা করলো। জি। এখন ব্যাপার হচ্ছে যে আপনার যে প্রশ্ন যে 2 ঘন্টা ধরে 2টা পত্রিকা অফিসে আগুন দেওয়া হলো, অথচ কর্তৃপক্ষ এখানে কোনো হস্তক্ষেপ করলো না থামানোর জন্য। যখন সেনাবাহিনী আসলো তখন তারা ডেইলি স্টারের ছাদ থেকে প্রায় 30 জন সাংবাদিককে নামিয়ে নিয়ে আসার জন্য আসলো, কারণ নাহলে তারা মারা যেত ওখানে। কিন্তু ওখানে যারা ভাঙচুর করছিল, আগুন দিচ্ছিল, তারা সব ওখানে ছিল, আমরা ভিডিওতে দেখেছি, তাদের কাউকে গ্রেফতার করেনি। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আইদার তারা মনে করেছিল যে এদেরকে হাত টাচ করা যাবে না, অথবা সরকারের থেকে অন্তর্বর্তী সরকারের থেকে নির্দিষ্ট আদেশ ছিল হস্তক্ষেপ না করার জন্য। যদিও পরবর্তীতে আমরা শুনলাম যে অমুকে এত লোককে ফোন করেছে, তমুকে সারা রাত ঘুমাতে পারেনি, এসব গল্প আমরা শুনলাম। কিন্তু এসব গল্প তো জাস্ট গল্প, কারণ বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম সরকার অচল এবং কোনো হস্তক্ষেপই হয়নি। এবং 2টা বিল্ডিং যেখানে তারা আগুন দিয়েছে, ওটা আগুন দিল, পুড়িয়ে গেল এবং তারা নির্বিঘ্নে চলে গেল এবং আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সো আমার মনে হয় যে যেই গোষ্ঠী এই কাজটা করেছে সেই গোষ্ঠীকে অন্তর্বর্তী সরকার চটাতে চায়নি। তারা তাদের সমর্থক গোষ্ঠীর একটা অংশ, কিন্তু সেটা ছিল অন্তর্বর্তী সরকার। এখন আপনি আসেন বিএনপি সরকার, বিএনপি সরকার তো সেই দায়িত্ব নেই, কারণ তারা তো নির্বাচিত সরকার, তারা তো কোনো গোষ্ঠীর উপর ভর করে ক্ষমতায় আসেনি এবং তাদের ক্ষমতাটা নির্ভরও করে না কোনো উগ্র গোষ্ঠীর সমর্থনের উপর, যেটা অন্তর্বর্তী সরকারের জন্য হয়তো প্রযোজ্য ছিল। কাজে বিএনপির তো কোনো বাধা নেই এই ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর আক্রমণ সঠিকভাবে তদন্ত করে, ভিডিওতে আছে কারা কারা হামলা করছে, অনেককেই শনাক্ত করা যাবে, কেন করছে না তারা তাদেরকে গ্রেফতার? হয়তো তারা মনে করছে যে যা হওয়ার হয়ে গেছে, আর ঘাঁটাবো না, হ্যাঁ, লেট স্লিপিং ডগ লাই যেটা ইংরেজিতে বলে, কারণ ঘাটালেই আবার একটা ঝামেলা হবে, তারা বিক্ষোভ করবে, মারপিট করবে, তা থাক। মানে কিন্তু এই যে এই যদি থাকে তাহলে তো আরো অনেক কিছু থেকে যাবে। এরা মনে করবে যে তাদের একটা ইম্পিউনিটি আছে, মানে ইমিউনিটি ফ্রম এনি অ্যাকশন। তারা মনে করবে যে ভবিষ্যতে তারা এটা করতে পারবে। সো সরকার তার নিজের জন্য ভবিষ্যতের জন্য বিপদ, মানে সরকার যদি ভবিষ্যতের বিপদ চিন্তা করে, তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা কি আতঙ্কিত থাকবো কিনা? আমাদের তাহলে বিপদের কি হবে? না, অবশ্যই যদি সবাই মনে করে যে সংবাদপত্রের উপর বা গণমাধ্যমের উপর এইভাবে একটা হামলা চালিয়ে, মানে ফিজিক্যাল হামলা, মানে খালি ফেসবুকে গালি না, ফেসবুকে গালি তো চলছেই, এটা ফিজিক্যাল হামলা চালিয়ে পার পেয়ে যাওয়া যায় ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো পত্রিকা, কারণ এই 2টা পত্রিকা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পত্রিকা এবং সবচেয়ে আস্থার পত্রিকা এই 2টা পত্রিকা। এই 2টার উপর হামলা করে যদি আমি পার পেয়ে যাই, তাহলে তো অন্যগুলো কি আমার কাছে কিছুই না। স্যার, আমরা একটু অন্য বিষয় করতে চাই একটু, সেটা হচ্ছে যে আপনি সাংবাদিকদের সংগঠন নিয়ে একটু বলেছিলেন যে আপনার বাবা কেজি মুস্তফা উনিও সাংবাদিকদের সংগঠন করতেন। তো সেই একই রকম জিজ্ঞাসা যে সাংবাদিকদের যে সংগঠন, সেই সংগঠনের কাজ তো হচ্ছে যে সাংবাদিকদের কল্যাণ দেখা, তাদের ভালো দেখা, তাদের সাথে অন্যায় হয় কিনা
সেগুলো দেখা, তারা দেখে এসেছে, দেখবে এবং দেখতে থাকবে। প্রশ্ন হচ্ছে যে এখন যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে আর তখন যে সাংবাদিক সংগঠনগুলো ছিল, সেটার মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন? হ্যাঁ, আকাশ পাতাল পার্থক্য। কারণ তখন ছিল সাংবাদিক ইউনিয়ন। সেই ইউনিয়নে, যেহেতু সাংবাদিক ইউনিয়নের একটু বামপন্থী মানে ছোঁয়া ছিল, অনেকেই ছিল কমিউনিস্ট বা অন্যান্য বামপন্থী, কাজেই তারা মনে করতো যে সাংবাদিকরা হচ্ছে শ্রমিক, ওয়ার্কার্স। হ্যাঁ, সেভাবে তারা দেখতো যে, এবং তাদের সাংবাদিক ইউনিয়নে আপনার শুধু সাংবাদিক রাখতো না, সাংবাদিক এবং অন্যান্য কর্মচারী, তারাও সাংবাদিক এবং কর্মচারী ইউনিয়নদেরও দেখভাল তারা করতো। এবং এই যে ওয়েজ বোর্ড, তো তখনকার থেকে এসছে, ওয়েজ বোর্ড ছিল সাংবাদিক ইউনিয়নের একটা মানে বড় জিনিস, দাবি আর কি। হ্যাঁ, এবং বড় জিনিস। এবং 1970 সালে আমার যা মনে পড়ে, তৎকালীন পশ্চিম পাকিস্তানে সাংবাদিকদের একটা স্ট্রাইক হয়। এটা তাদের রুটি রোজগারের বিষয়ে স্ট্রাইকটা হয়, কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে স্ট্রাইক হয়নি। এবং সেই স্ট্রাইক মানে তখন আমার বাবা পাকিস্তান ইউনিয়নের প্রেসিডেন্ট, এবং স্ট্রাইকটা বোধহয় 13 দিন ধরে চলে, 13-14 দিন ধরে চলে। তারপরে ইয়াহিয়া খান তখন প্রেসিডেন্ট, তিনি বোধহয় এক গাদা সাংবাদিককে চাকরি খান বা সামথিং। তো এটা এখনও একমাত্র মানে নেশন ওয়াইড সাংবাদিক স্ট্রাইক পাকিস্তানের ইতিহাসে। কিন্তু তারা স্ট্রাইকটা করেছিল তাদের রুটি রোজগারের দাবিতে, কোনো রাজনৈতিক দলের কর্মসূচির সমর্থনে না। এখন আমরা পরবর্তীতে দেখি যে সাংবাদিক ইউনিয়নের নেতারা প্রায় রাজনৈতিক মানে কর্মসূচির সমর্থনে বিবৃতি দেন, কোনো অ্যাকশনে যান না। মানে কোনো সাংবাদিক ইউনিয়ন এখনও কোনো স্ট্রাইক ডাকেননি অমুক দলের কর্মসূচির সমর্থনে, কিন্তু বিবৃতি দেন। এবং এই বিবৃতিটা দেওয়ার একটা অধিকার তাদের, তারা হয়তো মনে করেন যে এটা তাদের পালন করা উচিত। আমার মতে তাদের একদমই উচিত না রাজনৈতিক দলের কর্মসূচির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার। তাদের দায়িত্ব হচ্ছে সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিকদের দেখভাল করা, তাদের রুটি রোজগারের বিষয়টা দেখভাল করার। কিন্তু এখন যেটা হয়েছে, টেলিভিশন এবং অনলাইন ডিজিটাল আসার ফলে নানান ধরনের মানে অ্যাসোসিয়েশন, এগুলো ইউনিয়ন না, এগুলা কালেকটিভ বার্গেনিং এজেন্ট না, তারা বেতন ভাতা নিয়ে দর কষাকষি করে না, কিন্তু অ্যাসোসিয়েশন তৈরি করছে। যেরকম পরবর্তীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলো। কেন হলো? বিকজ ঢাকা মানে এই সাংবাদিক ইউনিয়নটা ভাগ হয়ে গেছে, তো রিপোর্টাররা মনে করলো না, তাদের একটা সংগঠন দরকার যেটা তারা সবাই একসাথে থাকতে পারবে। যেই দলেই বিশ্বাস করুক, যেই আদর্শেই বিশ্বাস করুক, তারা একসাথে রিপোর্টার হিসেবে কাজ করতে পারবে। সেই জন্যই তো ডিআরইউর জন্ম হলো। এবং ডিআরইউ তার কাজে কিন্তু করে যাচ্ছে, এবং সেখানে ডিআরইউকে কিন্তু কেউ কোনো পলিটিক্যাল কালার দিতে পারেনি। যারাই নির্বাচিত হয়েছে ডিআরইউ প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারাই কিন্তু ঠিক ডিআরইউ এবং রিপোর্টারদের স্বার্থ অনুযায়ী কাজ করেছে। তারা কিন্তু কোনো চেষ্টা করেনি এটাকে কলুষিত করার, এবং সেই জন্যই সে এখনও একটা এফেক্টিভ অর্গানাইজেশন। তো তারপরে তো এখন আপনি দেখেন না, সম্পাদকদের পরিষদ হয়েছে, তারপরে আটকো হয়েছে একটা, এবং আপনি দেখলেন যে গতকালকের ঘটনা, তারা একটা বিবৃতি চিঠি দিয়েছিল, আজকে আবার সেটা উইথড্র করেছে। এটা মানে উইথড্র করার পর আমি ভাবলাম অনাপত্য পত্র নিয়ে, অনাপত্য পত্র, যে এই বুদ্ধিটা কার মাথা থেকে আসলো, যে একটা সাংবাদিককে যে প্রতিষ্ঠান ছাড়বে সেই প্রতিষ্ঠানের অনাপত্তি নিয়ে যেতে হবে। এটা তো একটা, যদি মানে যদি ওই প্রতিষ্ঠানে অনাপত্তিপত্র না দেয় তাহলে আমার কি হবে, আমি যাবো কিভাবে? এক্স্যাক্টলি, তাহলে আপনাকে অন্য শিল্পে চলে যেতে হবে। আমি কি যুগ যুগ ধরে সেখানেই থেকে যাব? এটাই মানে হয়তো তারা মনে করছে যে তারা মানে সাংবাদিকরা বেশি জব চেঞ্জ করে সেটা থামানোর জন্য, কিন্তু এটা তো একেবারে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আমি কোথায় কাজ করবো সেটা তো আমার ব্যাপার, আর যে আমাকে নিয়োগ দিবে তার ব্যাপার। আপনি কেন আমাকে ফোর্স করবেন যে একটা অনাপত্তির পত্র নিতে, যেটা নাও আসতে পারে? কাজেই এটা উইথড্র করে নিয়েছে একদিন পরে, খুবই ভালো করেছে। এবং কেন এটা মানে প্রথমেই এই আইডিয়াটা তাদের মাথায় আসলো আমি জানি না। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মানে সাংবাদিকতার যে মান, সেটা নিয়ে আপনি বলেছেন, বস্তুনিষ্ঠতা আলোচনা এসেছে। আপনি মফস্বলের সাংবাদিকতা, আমরা মোনাজাতুদ্দিনকে আমরা জানি, চিনি, তার আদর্শ নীতি। তো এখন মফস্বলে যেটা হয়, গ্রামেগঞ্জ যেটা হচ্ছে, যে এখন কেউ কিছু করার নাই তো সাংবাদিকতা করা শুরু করি। হ্যাঁ, সে একটা নাম সর্বস্ব কোনো একটা জায়গায় কাজ করতেছে, তার কোনো বেতন নেই, তার কোনো কিছুই নেই, এমনকি তাকে মাসে কিছুই দেওয়া হয় না, তারপরও সে সাংবাদিকতা করে, সে করে তথ্য দিচ্ছে। ফলে সাংবাদিকতার মান একদম দিন দিন একদম তলানিতে এসে ঠেকেছে। মানুষ এখন সাংবাদিকদের দেখলে অনেক সময় কিন্তু ভয়ও পাচ্ছে যে সাংবাদিক আসছে কি না কি করে ফেলে, কে কোথায় চলে যাচ্ছে, কে আত্মহত্যা করছে, কে মারা যাচ্ছে, কে পালিয়ে যাচ্ছে।
এগুলো নিয়ে তারা খুব ব্যস্ত থাকে। ফলে ঢাকার সাংবাদিকতা বা শহরের সাংবাদিকতা, গ্রামের সাংবাদিকতা তালগোল পাকিয়ে গেছে, একটা বাজে অবস্থা। হ্যাঁ, এটা নিয়ে আমার মনে হয় নিয়ন্ত্রণ তো অনেক করা দিন যাচ্ছে ধরেই না। দুশ্চিন্তা যে যেহেতু মফস্বলের সাংবাদিকরা মূলত কাজ করে ঢাকা ভিত্তিক মাধ্যমগুলো। সারা দেশে কি সাভারভাবে এত সাংবাদিক দরকার আছে? না, যেটা দরকার আছে সেটা হচ্ছে স্থানীয় পত্রিকা। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু স্থানীয় পত্রিকা নেই বললেই চলে। সব হচ্ছে ঢাকা ভিত্তিক পত্রিকার স্থানীয় একটা সংস্করণ থাকে, কিন্তু তাও মানে বড় বড় শহর, ধরুন চিটাগংয়ের একটা সংস্করণ, প্রথম আলো বলুন, অন্যান্য পত্রিকা তাদের থাকে একটা সংস্করণ, হয়তো উত্তরবঙ্গের জন্য আছে, আমি জানি না, কারো কারো থাকতে পারে। কিন্তু অন্যান্য উন্নত দেশে দেখা যায় যে মানে আমেরিকা বলুন বা ইউরোপের দেশগুলো বলুন, স্থানীয় পত্রিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ওখানে থাকে স্থানীয় খবর। ওটা ওই মানে জাতীয় পত্রিকা থেকে মানে কপি করে পেস্ট করার জিনিস না, এটা স্থানীয় খবর। স্থানীয় শহরে, তাদের গ্রামে, তাদের শহরে কি হচ্ছে সেটারই খবর থাকে। কিন্তু সেরকম পত্রিকা মানে একটা সংস্কৃতি বাংলাদেশে গড়ে ওঠে নাই, যার ফলে এই সাংবাদিকদের উপায় নেই। তারা যদি সাংবাদিক হিসেবে কাজ করতে চায়, তাদের ঢাকার পত্রিকার প্রতিনিধি হয়ে কাজ করতে হবে। এরকম আছে। এবং ঢাকার প্রতিনিধি পত্রিকা যদি তাদেরকে উপযুক্ত বেতন না দেয়, তখন তারা কি করবে? তখন তাদের কার্ড ব্যবহার করে তারা একটু পয়সা কামাবে। ব্যাপক, সেটা একটা দুর্নীতি, কিন্তু তাদের রাস্তা তো বন্ধ। পত্রিকা যদি তাদেরকে উপযুক্ত বেতন দিত, যে ওয়েজ বোর্ড স্কেলেই বেতন দাও, এবং কিন্তু এই জিনিসটা ইম্পোজ করো যে কার্ড ব্যবহার করে যদি কোনো দুর্নীতি সে করে, তাহলে তার চাকরি যাবে। কিন্তু যতদিন আমি বেতন দিচ্ছি না, এখন ও কি করবে? সে তো কাজ করে যাচ্ছে, কিন্তু তার তো সংসার চলতে হবে, তার তো জীবন জীবিকার একটা ব্যাপার আছে। মানে ক্ষেত্রটা তৈরি হয়েছে তার দুর্নীতির জন্য। কিন্তু আমার মনে হয় যদি স্থানীয় পত্রিকার ব্যাপারটা গ্রো করে বাংলাদেশে, এবং সেটার জন্য যেই ধরনের বিনিয়োগ দরকার সেটা কোত্থেকে আসবে সেটা আর একটা বড় ব্যাপার। কারণ সব বিনিয়োগ তো হয় ঢাকায় না হলে চট্টগ্রামে। চট্টগ্রামের বাইরে বিনিয়োগ এই দুইটা অঞ্চলে বোধহয় 60-70% বিনিয়োগ সব শিল্প মিলে এই দুটো অঞ্চলেই হয়। কাজে বাংলাদেশের বিরাট অংশ এই ধরনের মানে বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। সো এটা হয়তো সরকারকে একটা উদ্যোগ নিতে হতে পারে যে ঠিক আছে, আমরা মানে বিভিন্ন লোকালিটিতে প্রণোদনা দিব এই স্থানীয় পত্রিকা। এখন কেউ একজন চাইলেই সাংবাদিক হতে পারে, এত সহজ হয়ে গেছে বিষয়টা। গ্রামে গঞ্জে আপনি যাবেন, মানে চাইলেই সে সাংবাদিক, সে ইচ্ছা করলে একজন সাংবাদিক হয়ে যেতে পারে। ফলে এই জায়গাটা নিয়ে একটু উদ্বিগ্নতার বিষয় রয়েছে। বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আলোচনা, আমরা কথা বলছিলাম মাধ্যম। আমার সাথে রয়েছেন সাবির মুস্তফা, সাবেক প্রধান বিবিসি বাংলা। সাবির ভাই, আপনি এখন দেখেছেন যে অনেক গণমাধ্যম আপনার ইনভেস্টিগেশন বা অনুসন্ধানী প্রতিবেদন বা অনুসন্ধানের দিকে যায়, কিন্তু কম যায়, কিন্তু তারা মুনাফার দিকটা বেশি দেখে, মানে আয় রোজগারটা কীভাবে করতে হবে। সেইটা কি সাংবাদিকতার অস্তিত্বকে ধাক্কা দেয় কিনা, মানে বিপদের মধ্যে ফেলে কিনা? কিন্তু এও সত্য যে ওই সংশ্লিষ্ট গণমাধ্যম যদি আয় রোজগার না করে, তাহলে তার প্রতিষ্ঠানে যারা কাজকর্ম করছেন তাদের জীবন জীবিকা, বেতন, এগুলো কিভাবে দেবেন? এখানে সমস্যা কিন্তু শুরু মানে যে মেজর একটা সমস্যা, সেটা হচ্ছে বাংলাদেশে অ্যাডভার্টাইজিং রেভিনিউ, সেটা প্রাইভেট সেক্টরে বলেন বা সরকারি বিজ্ঞাপন বলেন, এটা কিন্তু সীমিত। ধরেন 2টা পাই এরকম। এখন আপনার আগে ছিল হয়তো 6টা পত্রিকা, এই একটা পায়ে ভাগ করতো। তারপরে হয়তো 5টা টিভি, এই একটা পায়ে ভাগ করতো। এখন আপনার 40টা টিভি, 100টা পত্রিকা, তাহলে প্রত্যেকে ছোট ছোট হয়ে গেছে, পায়ের ছোট ছোট অংশ পাবে। এখন যার ফলে সবাই মানে 2-1টা পত্রিকা ছাড়া, 2-1টা টিভি চ্যানেল ছাড়া কিন্তু সবাই কিন্তু একটু চাপের মধ্যে আছে, আর্থিক চাপের মধ্যে আছে। সো তাদের সম্পাদকের উপর দায়িত্ব গিয়ে পড়েছে যে তাদের রেভিনিউ জেনারেট করা। এখন সম্পাদকের তো দায়িত্ব এটা hতে পারে না। সম্পাদক তো দেখবে সম্পাদকীয় কন্টেন্ট দেখবে, নিউজের গুণগত মান দেখবে, এবং স্টাফ ডেভেলপমেন্ট করা, স্টাফদের ডিপ্লয়মেন্ট, তারা কি মানে সার্বিক সম্পাদকীয় সাইডটা দেখবে। কিন্তু তাদের উপর দায়িত্ব পড়ে গেছে যে মানে অ্যাড মানে জেনারেট করা, তারপরে সরকারের সাথে দেন দরবার করারও দায়িত্ব সম্পাদকদের উপর পড়ে গেছে। তো এইটা আমার কাছে মনে হয় যে সম্পাদকদের সময়ের উপর চাপ মানে বৃদ্ধি করছে, যেটা তাদের কাজের ক্ষেত্রেও মানে প্রতিফলিত হবে।
আর ইনভেস্টিগেশনে যেটা বলছেন অবশ্যই, কারণ যখন টাকা কম থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম খুবই ব্যয়সাপেক্ষ ব্যাপার। বিশেষ করে আপনি যদি টেলিভিশনে থাকেন, টেলিভিশনে কিন্তু আপনাকে সব কিছু রেকর্ডিং করতে হবে। এখানে কিন্তু নিউজ পেপারে অনেক কিছু আপনার নিউজ পেপার অন্যভাবে, টেলিভিশনে তো জটিল, আমাকে ছবি দেখাতে হবে, রেকর্ডিং দেখাতে, আমাকে প্রমাণ দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে। কাজেই মানে অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার। এবং আপনি বিদেশেও দেখবেন যে বিবিসি একটা পাবলিকলি ফান্ডেড, তারা কিন্তু তাদের ইনকাম কিন্তু মানে গ্যারান্টিড, প্রতি বছর সে 3-4 বিলিয়ন পাউন্ড পাবে লাইসেন্স ফি থেকে, এটা গ্যারান্টিড। তো বিবিসি কিন্তু প্ল্যান করতে পারে যে আমি এত টাকা ইনভেস্টিগেশনে ইনভেস্ট করব, নিশ্চিত পাচ্ছি। কিন্তু যারা প্রাইভেট সেক্টর আছে তাদের তো সেই নিশ্চয়তা নেই। কিন্তু ইংল্যান্ডে তো অত ভুরি মানে টেলিভিশন নেই যে রেভিনিউ সব ভাগাভাগি হয়ে যাচ্ছে, বাংলাদেশে যেটা হয়েছে। কাজেই আপনার যখন একটা রাষ্ট্রীয় টেলিভিশন আছে, সবাই কিন্তু চাইবে যে রাষ্ট্রীয় টেলিভিশনে যেহেতু পাবলিকের টাকা ইনভেস্ট করা হচ্ছে, সেখানে ভালো ভালো ইনভেস্টিগেশন, ভালো ভালো ডকুমেন্টারি হওয়া উচিত। সেটা কি হয়? সে অবশ্যই হয় না। ওখানে মানে বিটিভির কোয়ালিটি নিয়ে তো বহু বছর মানে প্রশ্ন ছিল। তার নাটক, তার কালচারাল অনুষ্ঠানের নিয়ে কোনো নিয়ে কোনো সমস্যা ছিল না। তার নাটক সবসময়, একসময় বিটিভি নাটক দারুণ ছিল, জনপ্রিয় ছিল খুব। কিন্তু এখন সেটা আছে কিনা আমি জানি না, বা বিটিভি কয়জন দেখে তাও আমি জানি না। কিন্তু সেটার একটা সুযোগ ছিল, হয় মানে এটাকে কাজে লাগানোর, যে রিয়েলি পাবলিক সার্ভিস একটা টেলিভিশন বানানোর। কিন্তু প্রাইভেট সেক্টরে যেহেতু সব টিভি, বেশিরভাগ টিভি মানে 40টা টিভি প্রাইভেট সেক্টরে, শত শত নিউজ পেপার প্রাইভেট সেক্টরে, সেখানে আপনার রেভিনিউ যদি না বাড়ে, রেভিনিউ বাড়বে কোত্থেকে? আপনার রেভিনিউ বাড়বে যদি প্রাইভেট সেক্টরে বিজনেসের বৃদ্ধি হয়, যদি কোম্পানির সংখ্যা বাড়ে। আপনার ইকোনমি যদি গ্রো না করে, তাদের রেভিনিউ গ্রো করবে কী করে? কাজে ইকোনমি ঠিকমতো গ্রো করছে না, কিন্তু আপনার পত্রিকা এবং টিভির সংখ্যা বেড়েই চলছে। এই জন্য কিন্তু যে অনেকে যে ইউটিউবে চলে যাচ্ছে, কারণ ইউটিউব থেকে একটা ইনকাম আসে। সো তারা চেষ্টা করবে যে আচ্ছা ঠিক আছে, আমি এটা দেশের রেভিনিউ থেকে মেটাতে পারছি না, কিন্তু আমি হয়তো যদি ইউটিউবে আমি মানে আমার ফলোয়ার এবং এনগেজমেন্ট এবং ভিউজ বৃদ্ধি করতে পারি, সেখান থেকে আমার একটা ইনকাম বাড়তে থাকবে এবং সেই ইনকামটা দেশের অর্থনীতির উপর নির্ভর করবে না, কারণ এটা শুধু দেশের দর্শকদের উপর নির্ভর করবে। যত দর্শক বাড়বে, যত এনগেজমেন্ট বাড়বে, তত রেভিনিউর সম্ভাবনা। কাজেই সব পত্রিকাকে কিন্তু ডিজিটালে যেতে হবে। এই রেভিনিউর কথাও কিন্তু একটা মাথায় রেখে, যে ডিজিটাল স্পেয়ার হচ্ছে রেভিনিউ বাড়ানোর একটা বড় স্কোপ। ভাই শেষের দিকে আমরা একদম সময় আমাদের, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি পত্রপত্রিকায় কাজ করেছেন, বিবিসি বাংলা থেকে আমরা আপনাকে চিনি, যেটা আপনি অনেক দিন সেখানে ছিলেন। এখন আপনি দেশের বাইরে আছেন, দেশে আসেন মাঝে মাঝে। দেশে কি আপনি কিছু করবেন? দেশে কি কিছু করার পরিকল্পনা আছে, যেখানে থেকে এখানে ভালো কিছু করা যায় কিনা? এখানে ভালো কিছু করার স্কোপ আমার মনে হয় আছে অনেক, কিন্তু সেটার জন্য যেরকম উদ্যোগী হওয়া দরকার, সেই উদ্যোগী বিদেশে বসে হওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ওইটার জন্য আপনার এখানে মানে স্থায়ীভাবে, মানে অল্প সময়ের জন্য হলো, মানে অল্প সময় বলতে 2-3 বছর কথা বলছি, মানে 5 দিন না, আপনার স্থায়ীভাবে এখানে অবস্থান নিতে হবে। আদারওয়াইজ আপনার তো অডিয়েন্স এখানেই আপনি বলছেন যে এখানে কিছু উদ্যোগ নিতে চাই কিনা, সেটার জন্য এখানে স্থায়ীভাবে আসতে হবে। আমরা তো চাই আপনি এখানে থাকেন। তো এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই, কারণ আমার স্ত্রী বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করছেন, সেটা তার লন্ডন বেসড, লন্ডনে তিনি কাজ করছেন। এখন আমরা দুজন তো আলাদা হতে চাই না। আচ্ছা, তারপরে ওখানে থেকে বা এখানে না থেকে কিছু করা যায় কিনা? হ্যাঁ, আমি এটা মানে সক্রিয়ভাবে চিন্তা করছি যে কতটুকু করা যায়, মানে বিদেশে বসেই, মানে বাংলাদেশে কি কোনো প্রতিষ্ঠান না, কোনো উদ্যোগের সাথে জড়িত হওয়া যায় কিনা। আমরা চাই যে আপনাদের এক্সপিরিয়েন্সটা, আপনারা অনেকদিন কাজ করেছেন এই সেক্টরে, ফলে আপনারা কাজ করলে সেখান থেকে আমরাও কিছু জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। সেই আকাঙ্ক্ষা, সেই লোভের জন্য চাচ্ছিলাম যে আপনি কিছু করেন এখানে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের এখানে আসার জন্য। ইনশাল্লাহ আবারও আসবেন, আবারও কথা হবে। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। জি, দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো, নতুন কোনো অতিথিকে নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।